So hello my dear friends, welcome back to my another video. আজকে আমরা ক্লাস করব IELTS reading gaps. Gaps IELTS reading এর সবথেকে ইজিয়েস্ট পার্ট। এই গ্যাপে মানে অন্য পার্টে যাই হোক, গ্যাপে ফুল মার্ক ওঠানো সম্ভব এবং গ্যাপে ফুল মার্ক ওঠানোর জন্য আজকে আমি আপনাদের কিছু টিপস দিব এবং এমন কিছু ট্রিক্স শেখাবো যেটার মাধ্যমে আপনারা 5 মিনিটের ভেতরে পুরো গ্যাপ সলভ করে ফেলতে পারবেন এবং এই পুরো একটা প্যাসেজও পড়ার প্রয়োজন নাই, পুরো প্যারাগ্রাফটাও পড়ার প্রয়োজন নাই, শুধুমাত্র যে কিওয়ার্ডগুলো ধরলে সম্ভব সেটাই আমি আপনাদের আজকে দেখাবো এবং সেটা একটা সলভ করেও দেখাই দিই। যেমন এই ফার্স্টের এটা আছে, আমরা এটার কি পড়ব, প্রথমত পড়ব এই সাব হেডিংটা পড়ার কারণ হলো সাব হেডিংটা দিয়েই আমরা খুঁজব কোন প্যারাগ্রাফে এই গ্যাপের অ্যান্সার আছে। এখানে সাব হেডিং হলো ডেমোগ্রাফিক রিকনস্ট্রাকশন অফ টু জার্মান কমিউনিটিস। এখানে দুটো জার্মান কমিউনিটিসের রিকনস্ট্রাকশন বোঝানো হয়েছে, জনসংখ্যার রিকনস্ট্রাকশনস। সো এবার আমরা কোশ্চেনের কয়েকটা কিওয়ার্ড খুঁজে নিব এবং এর সাথে ম্যাচ করার চেষ্টা করব। এখানে কিওয়ার্ড কী হতে পারে? অগিলিভ 300 ইয়ার্স, এই দুটো আমাদের কিওয়ার্ড। এবং কোশ্চেনটা কি? দি ডেটাবেস দ্যাট অগিলিভ অ্যান্ড হার টিম হ্যাজ কম্পাইলড শেডস লাইট অন দি লাইফস অফ রেঞ্জ অফ ইন্ডিভিজুয়ালস অ্যাজ ওয়েল অ্যাজ দোজ অফ দেয়ার ওভার এ 300 ইয়ার্স পিরিয়ড। সো তারা কী করেছে, এই অগিলিভ এবং তার টিম কোনো ব্যক্তিদের উপরে, ইন্ডিভিজুয়ালসদের উপরে রিসার্চ করেছে, শেড লাইট অন লাইফস, তাদের জীবনের উপরে রিসার্চ করেছে এবং অ্যাজ ওয়েল অ্যাজ অফ দেয়ার, তাদের কোনো একটা কিছুর উপরেও রিসার্চ করেছে, অ্যাজ ওয়েল অফ অ্যাজ দোজ অফ দেয়ার, তাদের কোনো একটা কিছুর উপরে রিসার্চ করেছে। সো আমরা সেটাই দেখব তাদের কিসের উপরে রিসার্চ করা হয়েছে। প্রথমে আমাদের কাজ হলো প্যাসেজটা খুঁজে বের করা, কোথায় এর অ্যান্সার আছে। আমরা ফার্স্টের 3 লাইন পড়লেই বুঝতে পারবো যে এর ভিতরে অ্যান্সার আছে কি না। ফার্স্টের 3 লাইনই যথেষ্ট। প্রত্যেকটা এই সাব হেডিংগুলো কিন্তু এই ফার্স্টের 3 লাইনের ভিতরেই থাকে। যেমন আমরা কিওয়ার্ডগুলো ম্যাচ করি এবং সাব হেডিংয়ে আমাদের টু জার্মান কমিউনিটিস, এখানে জার্মান ভিলেজ আছে, প্রফেসর অগলিভ আছে, বাট 300 ইয়ার্স বা টু জার্মান কমিউনিটিস নাই, সো এটা নয়। এখানেও অগলিভ আছে, কোনো টু জার্মান কমিউনিটিস বা 300 ইয়ার্স নাই। হিয়ার এগেইন অগলিভ বাট নো 300 ইয়ার্স অর জার্মান কমিউনিটিস। অগলিভ has been building two German communities. সো আমরা এটা থেকে বুঝতে পারছি এর ভিতরে আমাদের অ্যান্সার আছে টু জার্মান কমিউনিটিস, দেয়া 300 ইয়ার্স। আমাদের গ্যাপটা ছিল এই 300 ইয়ার্সের আগে, তার মানে এর ভেতরে, এই লাইনের ভেতরে আমাদের অ্যান্সার হবে। উই ক্যান ফলো দি সেম পিপল, আমরা কাদেরকে ফলো করতে পারি? সেম পিপল, ইন্ডিভিজুয়ালস, এই সেম পিপলরা হলো ইন্ডিভিজুয়ালস অ্যান্ড দেয়ার ডিসেন্ডেন্টস, তাদের কি? তাদের ডিসেন্ডেন্টস। ওখানে তাদের কোনো একটা কিছুর কথা বলা হয়েছে, এখানে বলা হয়েছে তাদের ডিসেন্ডেন্টস। সো আমাদের অ্যান্সার হলো ডিসেন্ডেন্টস। ডিসেন্ডেন্টস। এবার নেক্সট কোশ্চেনের জন্য আমরা কোনটা পড়ব? কিওয়ার্ড হবে আমাদের অ্যানা রেজিনা। দুইটা নাম আছে, আমরা একটা দেখলেই যথেষ্ট, কারণ দুইটা একসাথেই থাকবে। যেহেতু এখানে একসাথে আছে তার মানে আমাদের একসাথেই থাকবে, অথবা নাও থাকতে পারে, একটা নাম দেখলে আমরা খুঁজে পেতে পারি। ফর এক্সাম্পল, এটা একটা এক্সাম্পল হবে, উদাহরণ হবে। দি অ্যানা রেজিনা ফর রিডিং হোয়াইল দে শুড হ্যাভ বিন পেইং অ্যাটেনশন টু এ, তাদেরকে তারা কোনো একটা কিছু পড়ছিল, তবে তাদের অ্যাটেনশন দেওয়া উচিত ছিল অন্য একটা কিছুর প্রতি। দে শুড হ্যাভ বিন পেইং অ্যাটেনশন টু এ,
তারা কোনো একটা কিছুর প্রতি অ্যাটেনশন দিচ্ছিল। কিসের প্রতি অ্যাটেনশন দিচ্ছিল? ফর রিডিং হোয়াইল দে হ্যাভ বিন পেইং অ্যাটেনশন টু এ, তারা কোনো একটা কিছুর প্রতি অ্যাটেনশন দিচ্ছিল। সো হিয়ার ইজ রেজিনা who were chastised in 1707 for reading books in church instead of listening to the sermon. এই অ্যানা রেজিনা কি করছিল? সে চার্চের বুক না পড়ে, চার্চের কথা না শুনে সেরমনের কথা শুনছিল, লিসেনিং টু দি সেরমন। তো ওখানে কোশ্চেনে বলা হয়েছে তারা পেইং অ্যাটেনশন টু সামথিং, পেইং অ্যাটেনশন টু সেরমন। এখানে বলা হয়েছে তারা লিসেনিং টু দি সেরমন। লিসেন শোনা মানে পে অ্যাটেনশন, অ্যাটেনশন দেওয়া। সো আমাদের অ্যান্সার হবে সেরমন। নেক্সট কোশ্চেন, এবং এখানে আমাদের কিওয়ার্ড হবে জুলিয়ানা whom came to the notice of Weavers Guild. Here the guild, we can see for a guild in the year of 1752. আমরা 1752টা খুঁজে বের করব। 1752 কোথায় আছে? গিল্ডস রুলস অ্যাজ এ পানিশমেন্ট শি ওয়াজ লেটার গিভেন এ, তাকে একটা পানিশমেন্ট দেওয়া হয়েছিল এবং সেই পানিশমেন্ট স্বরূপ তাকে কী করতে বলা হয়েছিল, কি যেটা বলা হয়েছিল সেটা আমাদের গ্যাপ, এটা আমাদের খুঁজে বের করতে হবে যে এই জুলিয়ানাকে কি পানিশমেন্ট দেওয়া হয়েছিল। দেখা যাক। Black Forest explains Ogilvy Juliana. Here is the Juliana, a 50 years old spinster living in small forest community of Wildberg. সে একটি স্মল ফরেস্ট কমিউনিটি ওয়াইল্ডবার্গের ভেতরের অংশ ছিল। হিয়ার ইজ দি ইয়ার 1752, লোকাল ওয়েভার্স গিল্ড। হিয়ার ইজ দি লোকাল ওয়েভার্স গিল্ড ফর ওয়েভিং ক্লথ অ্যান্ড কম্বাইনিং উল। এদের কাজ কী ছিল? ওয়েভিং ক্লথ অ্যান্ড কম্বাইনিং উল। কাউন্টার দি গিল্ড অর্ডিন্যান্স, গিল্ডের অর্ধাদেশ, তাদের গিল্ডের কোনো নিয়ম নীতি ছিল। when Juliana continued taking jobs reserved for male guild members she was summoned before the guild. সে যখন পুরুষদের কাজ নিয়ে নিতে শুরু করলো, হয়তো তার নিজের দক্ষতার কারণে পুরুষরা যে কাজ করতো সেগুলো সে করা শুরু করে। she was summoned before the guild court, সে তাকে গিল্ড কোর্টে হাজির করা হয়। told to pay a fine, তাকে কি করতে বলা হয়? ফাইন দিতে বলা হয়। আর আমরা সবাই জানি যে ফাইন দেওয়া মানে এটা একটা পানিশমেন্ট, ফাইন মানে পানিশমেন্ট, যার উপরে ফাইন ধার্য করা হবে তাকে এটা ফাইন অবশ্যই পানিশমেন্ট হিসেবে দেওয়া হবে। সো দি পানিশমেন্ট ইজ দি ফাইন, তাকে পানিশমেন্ট হিসেবে ফাইন দিতে বলা হয়। তাহলে আমরা লিখতে পারি গিভেন এ, শি ওয়াজ লেটার গিভেন এ ফাইন। And case like illustrate how the guild code prevented and stopped skilled people from working. এই গিল্ড ব্যক্তিদের মানুষকে স্কিল্ড ব্যক্তিদের কাজ করা থেকে বাধা দিয়েছিল। দেখা যাক ব্যক্তিদের কিভাবে বাধা দিয়েছিল। It was a small act of defiance by today's standards, but it reflects a time when laws in German and elsewhere regulated people's access to labor. The dominance of guild, তখন জার্মানে যে গিল্ড ডমিনেন্স ছিল, গিল্ডদের শাসনই চলতো, সেটা বোঝানো হয়েছে। নট অনলি প্রিভেন্টেড পিপল ফ্রম ইউজিং দেয়ার স্কিলস, মানুষদেরকে কাজের তাদের স্কিল ব্যবহার থেকে বাধা দেওয়া হয়েছিল। কোশ্চেনে কিন্তু আমরা পেয়েছি যে তাদেরকে তাদের স্কিল পিপলদের বাধা দেওয়া হয়েছিল, যাদের দক্ষতা আছে তাদেরকে আটকানো হয়েছিল, ঠেকানো হয়েছিল। বাট অলসো হেল্ড ব্যাক ইভেন দি সিম্পলেস্ট ইন্ডাস্ট্রিয়াল ইনোভেশন, সাথে আরও একটা বিষয় থামানো হয়েছিল, সেটা কি? ইন্ডাস্ট্রিয়াল ইনোভেশন, শিল্প বিপ্লব থামানো হয়েছিল ওখানে জার্মানে। এখানে কোশ্চেনে আমাদের বলা হয়েছে
এখানে যেহেতু অ্যান্ড আছে তার মানে আমরা বুঝতে পারছি এখানে দুইটা বিষয় থামানো হয়েছে, প্রিভেন্ট করা হয়েছে দুইটা বিষয়। একটা তো হলো স্কিল্ড পিপলদের কাজ করা থেকে থামানো হয়েছে, আমরা প্যাসেজে যেমনটা পেয়েছি তাদের যারা দক্ষ ব্যক্তি তাদেরকে কাজ করতে দেওয়া হয়নি। এবং আরেকটা জিনিস পেয়েছি যে শিল্প বিপ্লব থামানো হয়েছে। সো এখানে অ্যান্সার আসতে পারে দুইটার একটা যেহেতু এখানে লেখা আছে তাহলে দ্বিতীয়টা হবে এই ইনোভেশন, দ্বিতীয় অ্যান্সারটা হবে ইনোভেশন। একটা যেহেতু আমরা এখানে কোশ্চেনে পেয়ে গেছি তার মানে আমরা দ্বিতীয় যেটা আছে সেটাই আমরা ওইখানে বসিয়ে দেবো এবং সেটা ইনোভেশন। সো এটা হলো এক ধরনের গ্যাপ। গ্যাপ কিন্তু অনেক গ্যাপের কিন্তু অনেক প্রকারভেদ আছে, যেমন কিছু গ্যাপ আছে যেগুলোর অ্যান্সার একটার অধিক প্যাসেজের ভিতরে পাওয়া যায়। এবং আমরা আরেকটা ধরনের গ্যাপের ব্যাপারে জানি উইথ ক্লোজ গ্যাপ। উইথ ক্লোজ গ্যাপ কিন্তু উইদাউট ক্লোজ গ্যাপের থেকে অনেক হার্ড হয়ে থাকে। আমরা উইদাউট ক্লোজ গ্যাপ নিয়ে অন্যদিন আলোচনা, উইথ ক্লোজ গ্যাপ নিয়ে অন্যদিন আলোচনা করব। তবে আমরা আজকে আরেকটা গ্যাপ ফিল করব, সেটা হলো যে গ্যাপগুলোতে অনেক জায়গায় অ্যান্সার থাকে, শুধুমাত্র একটা ইসের ভিতরে সীমাবদ্ধ নয়, 2-3টা প্যাসেজের ভিতরে এর অ্যান্সার থাকে। এটাতে আমরা একটা প্যাসেজের ভিতরে সলভ করেছি, ওইটা হবে 2-3টা প্যাসেজের ভিতরে। সো যাওয়া যাক। আমাদের এই এই গ্যাপের যে সাবহেডিং সেটা হলো দি ডেড সি স্ক্রলস। স্ক্রলস হলো এক ধরনের কাগজের উপরে লেখা, তবে এগুলো গোলাকারে পাকিয়ে রাখা হয়। কাগজ আমরা যেমন খাতা বইয়ের ভিতরে পাই এমন না, এগুলোকে গোলাকারে ভাঁজ করে রাখা হয়। এটা হলো স্ক্রলস। অনেক আগেকার যুগে এমন করে রাখা হতো, বেশিরভাগ ইজিপ্টে কিংবা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ব্যবহৃত হতো। সো আমরা এইটা কিভাবে খুঁজব? ডিসকভারি দি কুরমান 1946 অ্যান্ড বেদুইন শেপার্ডস, বেদুইন মেষপালক। আমরা একটা কোশ্চেনও পড়ে নিই যাতে আমরা অ্যান্সারটা সোজাসুজি নিয়ে আসতে পারি। হিয়ার এ নয়েজ অফ ব্রেকিং হোয়েন ওয়ান টিনেজার থ্রিউ এ, একটা টিনেজার কী করেছিল, কিছু একটা নিক্ষেপ করেছিল থ্রিউ এ। কী নিক্ষেপ করেছিল সেটাই হবে আমাদের ফার্স্ট অ্যান্সার। সো খোঁজা যাক। আমাদের সাব হেডিং, এটা তো তাহলে সাব হেডিং নয়, এটা একটা হেডিং, কারণ এই পুরো প্যাসেজের হেডিংই হলো দ্য ডেড সি স্ক্রলস। হিয়ার দি 1946 বেদুইন টিনেজার্স। সো আই থিঙ্ক ফার্স্ট প্যাসেজেই আমাদের অ্যান্সারগুলো পেয়ে যাব। বেদুইন টিনেজার্স ওয়ার টেন্ডিং উইথ দেয়ার গোটস অ্যান্ড শিপস নিয়ার দি এনশিয়েন্ট সেটেলমেন্ট অফ কুরমান। হিয়ার ইজ দি কুরমান। তো তারা তাদের ভেড়া এবং ছাগলগুলোকে চড়াচ্ছিল কোথায়? এনশিয়েন্ট সেটেলমেন্টের কাছে। এনশিয়েন্ট সেটেলমেন্ট বলতে হয়তো এনশিয়েন্ট কোনো বিল্ডিং বা পূজার স্থান এরকম কিছু একটা বোঝাচ্ছে। লোকেটেড অন দি নর্থ ওয়েস্ট শোর অফ ডেড সি। এটা ডেড সির নর্থ ওয়েস্ট শোর কিনারায় অবস্থিত। শোর মানে কিনারা, ব্যাংক। সি ইন দি সি হোয়াট ইজ হোয়াট ইজ নাও নোন অ্যাজ ওয়েস্ট ব্যাঙ্ক। এই নর্থ ওয়েস্ট পার্টকে এখন কী নামে চেনা হয়? ওয়েস্ট ব্যাঙ্ক। যেমনটা বললাম, ব্যাঙ্ক মানে শোর, ব্যাঙ্ক, শোর বোথ আর সিনোনিম, অ্যান্ড এটার মানে কিনারা, কুল। ওয়ান অফ দিস ইয়ং শেপার্ডস tossed rock into an opening. Here toast means ছুঁড়ে দেওয়া, নিক্ষেপ করা। toast and the throw both are synonym. এই জন্যই আমাদের এই আইএলস পড়তে হলে সর্বপ্রথম কী করতে হবে? ইনাফ সিনোনিমস নলেজ থাকতে হবে, অনেক সিনোনিম পড়তে হবে, কারণ এখানে টোস্ট অ্যান্ড থ্রো যে একই বিষয় এটা কিন্তু সবাই দেখলেই বুঝতে পারবে না। টোস্ট অ্যান্ড থ্রো বোথ আর সিনোনিম। এটা যখন আপনার ইনাফ ভোক্যাব নলেজ অ্যান্ড সিনোনিম নলেজ থাকবে তখনই আপনি বুঝতে পারবেন। ইয়ং শেপার্ড টোস্ট এ রক, কী করেছিল? রক, পাথর ছুঁড়েছিল। সো তাহলে এখানে আমরা শুরু করি, অ্যান্সার দেওয়া যায়। One teenager threw a rock. এবার আমরা নেক্সট কোশ্চেন পড়ি। টিনেজার্স ওয়েন্ট ইনটু দি অ্যান্ড ফাউন্ড এ নাম্বার অফ কন্টেইনার্স।
তারা কোনো কিছুর ভিতরে প্রবেশ করেছিল। মেড অফ, এই কন্টেইনার্সগুলো কী দিয়ে তৈরি, সেই মেটেরিয়ালসের নাম থাকবে, এখানে একটা নাউন আসবে, মেটেরিয়ালসের নামটা থাকবে কন্টেইনার তৈরি হওয়া বস্তু। টিনেজার্স ওয়েন্ট ইনটু দি, কিসের ভিতর প্রবেশ করেছিল সেটা দেখব। Into an opening the side of cliff was surprised to hear a shattering sound, কিছু একটা বন্ধ হওয়ার শব্দ শুনেছিল। He and his companions later entered the cave, সে এবং তার সঙ্গীরা কি করেছিল, পরে entered the cave, তারা কেভে প্রবেশ করেছিল, কেভ গুহার ভিতর প্রবেশ করেছিল। Stumbled across a collections of large clay jars, এখানে ওখানে বলা হয়েছে কন্টেইনার্স অ্যান্ড জার্স, এটা দুইটা সিনোনিম। কেন জার অ্যান্ড কন্টেইনার সিনোনিম? জার মানে তো জাগ, কন্টেইনার মানে তো বড়, বিশাল বড় কিছুকে সেই জাহাজে নিয়ে চলা হয় সেটা বোঝাতে পারে। নো, কন্টেইনার্স মানে ধারক, এখানে যে কোনো কিছু ধারণ করা, এই গামলা বাটি সব কিছুই কিন্তু একটা কন্টেইনার, এখানে জারটাও হলো একটা কন্টেইনার। সো ক্লে জার্স মানে ক্লে, মাটির তৈরি কন্টেইনার। এবার আমরা অ্যান্সার করতে পারি। Teenagers went into the cave and found a number of containers made of clay, মাটির তৈরি। এবার আমাদের কিওয়ার্ড কি হবে, 150 BC অ্যান্ড 70 BC দি স্ক্রলস, এটা যেহেতু এখানে একটা ডিভাইডার আছে, তার মানে বোঝা যাচ্ছে এটা নেক্সট প্যাসেজে আসবে, ওই সেম প্যাসেজে আর আসবে না। ডিভাইডার থাকা মানে এইটা পরবর্তী প্যাসেজে আসবে। সো পরবর্তী প্যাসেজে খুঁজে বের করা যাক। এখানে প্যাসেজটা কিন্তু অনেক বড়, তার মানে আমাদের খুঁজে বের করা, এটা আমরা সেই প্যাসেজে যাইনি এখনো। দি অরিজিন অফ ডেড সি স্ক্রোলস, আমরা কিন্তু ওখানে ডেড সি স্ক্রোলসটা পেয়েছি। দি অরিজিন, ডেড সি স্ক্রোলসের জন্ম, অরিজিনটা এখানে বলা হবে। হিয়ার দি 15 BCE 150 BCE টু 70 BCE, আমরা এই কিওয়ার্ডটা দাগিয়েছিলাম, তার মানে আমাদের অ্যান্সার এই প্যাসেজের ভিতরেই পাওয়া যাবে। আমরা কোশ্চেনটাই তো দেখিনি। আমাদের কোশ্চেন ছিল, দো thought to have been written by the groups of people known as, এই ডেড সি স্ক্রোলস, যেহেতু এই প্যাসেজটা নিয়ে কিসের কথা বলা হয়েছে, ডেড সি স্ক্রোলসের কথা বলা হয়েছে, এই স্ক্রোলসের অরিজিনের কথা বলা হয়েছে, তার মানে এই স্ক্রোলস যারা লিখেছে তাদের কথাই এখানে বলা হচ্ছে। যারা এই স্ক্রোলসটা লিখেছে তারা কারা ছিল তাদের পরিচয় এখানে বলা হবে। বাই দি গ্রুপ অফ পিপল নোন অ্যাজ, তাদেরকে কী নামে ডাকা হতো, তারা কী নামে পরিচিত ছিল, সেটাই এই অ্যান্সার হবে এই গ্যাপের। দি সাবজেক্ট অফ স্কলারি ডিবেট, এই ব্যাপারটা নিয়ে, এই ডেড সি স্ক্রোলসের অরিজিন নিয়ে অনেক ডিবেট আছে এখনও পর্যন্ত। অ্যাকর্ডিং টু প্যারভালিং থিওরি, দে আর দি ওয়ার্ক অফ পপুলেশন দ্যাট ইনহ্যাবিটেড দি এরিয়া আনটিল রোমান ট্রুপস ডিস্ট্রয়েড দি সেটেলমেন্ট অ্যারাউন্ড 70 CE। কিছু প্যারভালিং থিওরি অনুযায়ী দে আর দি ওয়ার্ক অফ, এই এটা কাদের কাজ, কিছু প্যারভালিং থিওরি অনুযায়ী বিশ্বাস করা হয় যে এটা ওই অঞ্চলের ইনহ্যাবিটেড মানে ওই অঞ্চলের বাসিন্দাদের কাজ, যারা ওই অঞ্চলে থাকতো। রোমানরা যতদিন না পর্যন্ত ওই অঞ্চলটা ধ্বংস করেছিল, রোমান ট্রুপসরা যতদিন না ওই অঞ্চলটা ধ্বংস করেছিল, 70 CE-তে হয়তো রোমানরাও ওই অঞ্চলটা ধ্বংস করেছিল। তার আগে যে ইনহ্যাবিটেন্টরা থাকতো ওই অঞ্চলে, যে লোকজন ওই অঞ্চলে থাকতো, তারাই এটা লিখেছে, এটা সবার বিশ্বাস। দি এরিয়া ওয়াজ নোন অ্যাজ জুডিয়া, এই এরিয়াটার নাম কী ছিল, জুডিয়া। রোমানদের ধ্বংস করার আগের নাম ছিল জুডিয়া অ্যাট দ্যাট টাইম, সেই সময়। অ্যান্ড পিপল ওয়ার থট টু হ্যাভ বিলং টু এ গ্রুপ কল্ড এসেন্স, তারা কোন গ্রুপের সদস্য ছিল, এসেন্স। আমরা কিন্তু সেখানে পড়েছি যে তাদের কমিউনিটির নামই আমাদের খুঁজে বের করতে হবে, তাদের কমিউনিটির কী নাম ছিল, এসেন্স। সো দিস ইজ আওয়ার অ্যান্সার, এসেন্স।
অ্যান্ড লাস্ট কোশ্চেন, রিটেন মেইনলি ইন দি ল্যাঙ্গুয়েজ, কোন ভাষায় লেখা ছিল এটা এখন আমাদের কোশ্চেনের হবে কোন ভাষায় লেখা ছিল, ল্যাঙ্গুয়েজটার নাম বোঝানো হবে। ভাষাটার নাম আমরা এখানে খুঁজবো, যেহেতু আমাদের ওই প্যাসেজটা শেষ, ওই প্যাসেজের ভিতরে আমাদের আর কিছু নাই, ওই প্যাসেজের ভিতরে আমরা ভাষার নাম পাইনি, তার মানে আমাদের আবার নেক্সট প্যাসেজে যেতে হবে। দি মেজরিটি অফ দি টেক্সট, এই মেজরিটি টেক্সটের বেশিরভাগ অংশ অন দি ডেড স্ক্রোলস আর ইন হিব্রু, ওই টেক্সটের বেশিরভাগ অংশ কোন ভাষায় লিখিত, হিব্রু ভাষায়। আমরা আমাদের অ্যান্সার পেয়ে গেছি, ইটস সিম্পল, হিব্রু। দিস ইজ আওয়ার অ্যান্সার। সো এখানে আমরা আমাদের আজকে ক্লাস শেষ করব। আপনারা যদি এইভাবে গ্যাপ সলভ করেন, আপনাদের 5 মিনিটের বেশি সময় লাগবে না। আমার এত বেশি সময় লাগছে কারণ আমি একটা বলছি, বলে সেটার মিনিং করছি, মিনিং করে তারপরে অ্যান্সার করছি, অ্যান্সার লিখছি, এই জন্য আমার বেশি সময় লাগছে। তবে আপনারা ট্রিক্সগুলো ফলো করলে অবশ্যই 5 মিনিটের ভেতরে ফুল একটা গ্যাপ সলভ করে ফেলতে পারবেন এবং পরবর্তীতে কখনোই এই গ্যাপে আর কোনো সমস্যা হবে না। সো ফলো মাই টিপস অ্যান্ড ট্রিক্স, subscribe to my channel and press the bell icon for notifications.